নমস্কার বন্ধুরা। ১৯৬৭ সাল, ভারতে তখন চলছে লোকসভা নির্বাচন। ওই সময় দ্য টাইমসের বিখ্যাত সাংবাদিক নেভেলি ম্যাক্সওয়েল ভবিষ্যৎবাণী করেছিলেন, এটাই হতে চলেছে ভারতের শেষ লোকসভা নির্বাচন। এরপর ভারতে আর কোনো দিন নির্বাচন হবে না। শুধু নেভেলি একা নন, আরও অনেকেরই ধারণা ছিল ভারত ও সামরিক শাসনের অধীনে যাবে, কিন্তু আজ অবধি তারা সকলেই ভুল প্রমাণিত হয়েছে। বাস্তবতা হলো, ভারতে সেনা অভ্যুত্থান কখনোই ঘটেনি। ভবিষ্যতেও যে ঘটবে তারও সম্ভাবনা নেই বললেই চলে। অথচ এই একই সময়ে সাউথ ইস্ট এশিয়া আর আফ্রিকার প্রায় সব দেশেই এক বা একাধিকবার আর্মি কূপ হয়েছে, বা সেই দেশের সেনা চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান ১৯৪৭ সালে স্বাধীন হবার পর থেকে ১৯৫৮, ১৯৭৭ এবং ১৯৯৯ সালে পাকিস্তানে ৩বার সফল সেনা অভ্যুত্থান হয়েছে। পাকিস্তানে আজ অবধি অর্ধেকের বেশি সময় মিলিটারি রুল চলেছে। এই জন্যই অনেকে এও বলেন, সব দেশের একটা সেনা রয়েছে আর পাকিস্তান সেনার একটা দেশ রয়েছে। আবার একইভাবে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে পাকিস্তানের মতোই বাংলাদেশে ৩বার সেনা শাসন চলেছে। সেনা শাসন চলাকালীন আবার সেনা বিদ্রোহ হয়েছে অনেকবার, আবার সেনা শাসনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে অনেকবার। এই একই তালিকায় ভারতের প্রতিবেশী মায়ানমার ও শ্রীলঙ্কার মতো দেশও রয়েছে। কিন্তু অনেক আশঙ্কা সত্ত্বেও ভারতে কখনো সেনা অভ্যুত্থান হয়নি, আসেনি সামরিক শাসন। এমনকি আজ অবধি গণ অভ্যুত্থানও হয়নি কখনো ভারতে। বরং ভারত আজ বিশ্বের সবচেয়ে বড় আর মজবুত গণতন্ত্রের দেশ হিসাবে গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু কোন জাদু বলে ভারতের গণতন্ত্রে আজ অবধি সামরিক অভ্যুত্থানের কলঙ্ক লাগেনি? সেটা জানতে হলে শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখুন। আর আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ভারতের সেনাবাহিনী কেন কখনো ক্ষমতা দখল করেনি, এই প্রশ্নের উত্তরে প্রায়ই জোর দিয়ে বলা হয় তারা সুশৃঙ্খল, পেশাদার এবং নিঃস্বার্থভাবে দেশের সেবা করে। এর উত্তরে অনেকেই ব্রিটিশদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া ঐতিহ্যের কথা উল্লেখ করে, কিন্তু এসব তত্ত্ব ধোপে টেকে না। কারণ প্রতিবেশী দেশ পাকিস্তানের সেনাবাহিনীও জন্মই তো সেই একই ঐতিহ্য থেকে। কারণ স্বাধীনতার আগে দুই দেশের সেনাবাহিনী ব্রিটিশদের অধীনে ছিল। পাকিস্তানের সেনারাও পেশাদার, তারাও সুশৃঙ্খল, দেশের সংকটে তারাও এগিয়ে আসে, তাদের দায়িত্ব পালন করে। তারপরেও পাকিস্তান আর্মি পাকিস্তানে বারবার নির্বাচিত সরকার ফেলে দিয়েছে, যা ভারতে কখনো হয়নি। এর কারণ খোঁজার জন্য আমাদের পিছনের দিকে তাকাতে হবে। স্বাধীনতার পর থেকেই ভারত ও পাকিস্তানের রাজনৈতিক কাঠামোর মধ্যে একটা বড় পার্থক্য ছিল। পাকিস্তানে মুসলিম লীগ ছিল অনেকটা জিন্নাহ আর তার ব্যক্তিগত আদলের দল। সেখানে ভারতের জাতীয় কংগ্রেস ছিল টেকসই ও গণতান্ত্রিকভাবে বিকশিত হওয়া একটি রাজনৈতিক দল। বিশেষ করে ১৯৪৮ সালে জিন্নাহর মৃত্যুর পর পাকিস্তানে ভয়ঙ্কর রাজনৈতিক কাঠামোগত ভারসাম্যহীনতার সৃষ্টি হয়। পাকিস্তানে অপ্রত্যাশিতভাবে সামরিক শাসন আসেনি। রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে ১৯৫৮ সালে প্রথমবার পাকিস্তানে মার্শাল ল জারি হয় এবং সেনাবাহিনী তলব করে গভর্নর জেনারেল। প্রথমবার ক্ষমতার স্বাদ পায় পাকিস্তান সেনা। আসলে এটা ছিল পাকিস্তানের রাজনৈতিক নেতাদের চূড়ান্ত ব্যর্থতা। ঠিক এই কারণেই আজ অবধি কোনো পাকিস্তান প্রধানমন্ত্রী তাদের পূর্ণ মেয়াদ সম্পূর্ণ করতে পারেননি। এছাড়াও পাকিস্তানের সেনাকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সেনা বলা হয়। পাকিস্তান সেনা বিশ্বের একমাত্র সেনা যাদের আর্মি অফিসারদের কলকারখানা, বিদ্যুৎ কেন্দ্র, কন্ট্রাক্টারি ব্যবসা সবকিছু করে। পাকিস্তানের আর্মি জেনারেলরা এসব করে এত ধনী হয় যে এদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে, আমেরিকা, ইউরোপের মতো দেশে সম্পত্তি কিনে রাখে, আর জেনারেলরা রিটায়ার করার পর তাদের বাকি জীবন আরাম আয়েসে বিদেশেই কাটিয়ে দেয়। তাই পাকিস্তানের সেনা কর্মকর্তারা কখনোই চায় না তাদের দেশের ক্ষমতা আর অর্থনৈতিক ওপর নিয়ন্ত্রণ তাদের হাতের বাইরে চলে যাক। ইনি পাকিস্তানের পূর্ব আর্মি জেনারেল কামার জাভেদ বাজওয়া। ক্ষমতায় থাকাকালীন তার পরিবারের সম্পত্তি ১৩ বিলিয়ন পাকিস্তানি রুপি বৃদ্ধি পেয়েছিল। ঠিক এই কারণেই পাকিস্তান সেনা নিয়ন্ত্রণ করে তাদের দেশের নির্বাচিত সরকারকে। পাকিস্তানের মতো একই ঐতিহ্য থেকে জন্ম ভারতের সেনাবাহিনী, কিন্তু স্বাধীন ভারতে একটাও সামরিক অভ্যুত্থান হয়নি। এমনও নয় যে ভারতের রাজনীতিবিদরা সবসময় ভালো ছিল। ভারতেও অনেকবার দুর্বল শাসক ক্ষমতায় এসেছে। বিশেষজ্ঞরা মনে করেন ভারতে সামরিক অভ্যুত্থান না হওয়ার পিছনে ভারতের মজবুত গণতন্ত্র এবং সময় সময় ঠিকঠাক হওয়া নির্বাচনগুলো একটা অন্যতম প্রধান কারণ। ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় সেনা অভ্যুত্থান তখনই হয়ে থাকে যখন দেশের সরকারের উপর জনগণের বিরূপ ভাব তৈরি হয়। যে কোনো দেশেই রাজনৈতিক নেতাদের থেকে সেনাবাহিনীর জনপ্রিয়তা ও সম্মান সব সময় বেশি হয়। নেতাদের জনপ্রিয়তা বা জনসমর্থন কমলে সেনাবাহিনীর সুযোগ নেই ক্ষমতা দখলের। ভারতের প্রতিবেশী দেশগুলোতে এটাই হয়েছে। ভারতের ক্ষেত্রে প্রতি ৫ বছর পর পর সাধারণ নির্বাচন হয়, যেটা মোটামুটি ঠিকঠাকভাবেই পরিচালিত হয়। তা সাধারণ জনগণের হাতে এক ব্রহ্মাস্ত্র, একটা অপদার্থ সরকারকে সরিয়ে ফেলার সুযোগ রয়েছে জনগণের হাতে। ভারতের ক্ষেত্রে এটাই কিন্তু একমাত্র কারণ নয়।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বিশ্বাস করতেন নতুন ভারতের সেনাবাহিনীর ভূমিকা পুনরায় বিবেচনা করা দরকার। সেনাবাহিনী পুরোপুরি বেসামরিক সরকারের অধীনস্থ করতে এক নতুন নীতির প্রবর্তন করেন তিনি। এর মাধ্যমে ভারতের সেনাবাহিনীকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করা হয়। ভারতের সেনাবাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে রাখা হয়, আর সেনাবাহিনীর সমান্তরাল ক্ষমতাবান প্যারামিলিটারিকে রাখা হয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। ভারতের সেনাপ্রধানরা হয়তো জানে ভারতের মতো দেশে সামরিক অভ্যুত্থান করা এক জিনিস, আর এই বিশাল এবং জটিল দেশকে চালনা করা অন্য এক জিনিস। ভারতে প্রায় 29টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, যেন দেশের মধ্যে এক একটা দেশ, এবং এগুলির মুখ্যমন্ত্রীরা নিজের নিজের রাজ্যের ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী। তারা স্বতন্ত্রভাবে নিজেদের রাজ্য পরিচালনা করে। তাদের রাজনৈতিক ইস্যুও ভিন্ন ভিন্ন, প্রতিটি রাজ্যের মানুষের চাহিদাও ভিন্ন ভিন্ন। তাই দিল্লিতে ক্ষমতা দখল করলেও এতগুলো বৈচিত্র্যময় রাজ্যকে গায়ের জোরে চালানো এক কথায় অসম্ভব। এছাড়াও ভারতের সেনাবাহিনীর সংখ্যা প্রায় 15 লক্ষ, যার কমান্ডার দেশের সেনাপ্রধান। এই 15 লাখ সেনা আবার 7টা কমান্ড সেন্টার ও 27টা ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ও অনেকগুলি আর্মড রেজিমেন্টের অধীনে ভাগ করা। ওই রেজিমেন্টগুলো ভারতের বিভিন্ন অঞ্চল থেকে সেনা রিক্রুট করে। প্রতিটি রেজিমেন্টের আবার একজন করে কমান্ডার রয়েছে। তাদের রেজিমেন্টের উপর তাদের স্বতন্ত্র নিয়ন্ত্রণ রয়েছে। তো এছাড়াও আছে প্রায় আরো 15 লক্ষ প্যারামিলিটারি বা আধা সামরিক বাহিনী। এরা সেনাদের মতোই আধুনিক অস্ত্রে সুসজ্জিত। যেমন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ। এদের কাজ দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলাতি দমন করা। বিমানবন্দর, গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি এবং দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলির সুরক্ষা দেওয়ার জন্য রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ। এছাড়াও বর্ডারের জন্য রয়েছে সশস্ত্র সীমা বল, আসাম রাইফেল, ইন্দো তিব্বতিয়ান বর্ডার ফোর্স বিএসএফ, এবং দেশের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ দমনের জন্য রয়েছে এনএসজি। এদের প্রধানরা সেনাবাহিনীর থেকে স্বতন্ত্র এবং সেনাবাহিনীর প্রধানের অধীনে থাকে না। এরা থাকে দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। এছাড়া সারা দেশে আছে প্রায় 30 লাখ রাজ্য পুলিশ কর্মী, যারা নিজের নিজের রাজ্যের দায়িত্বে থাকে। কোনো সামরিক অভ্যুত্থান সফল করতে হলে এই বিশাল সংখ্যক আর্মড বাহিনীকে একসাথে নিতে হবে, যেটা প্রায় অসম্ভব। সুতরাং স্বাধীন ভারতে অতীতে যেমন কখনো সামরিক অভ্যুত্থান হয়নি, তেমনি ভবিষ্যতেও হওয়া প্রায় মুশকিলই নেই, নামুমকিন ভি হ্যায়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারতে কি ভবিষ্যতে কখনো সেনা অভ্যুত্থান হতে পারে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।